হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 ভবিষ্যৎ কি। এই টেট কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি বাই চান্স কোনো রকম ভাবে এই টেট বাতিল হয় তাহলে কিন্তু টোটাল 11টি বিষয়ের উপর প্রভাব পড়তে চলেছে। সেই বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। কোর্টের নির্দেশ মতো 27 এপ্রিল 2024 তারিখে 2014 টেটের ওএমআর সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস, সমস্ত প্রুফ, সমস্ত হলফনামা বা এফিডেভিট জমা করার লাস্ট ডেট ছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 2017 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এবং পিটিশনারদের পক্ষ থেকে, অর্থাৎ পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয়দের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 29 এপ্রিল 2024 তারিখে সমস্ত বিষয়গুলো সাবমিশন তারা করে ফেলেছে। 2014 টেট থেকে যারা চাকরি পেয়েছেন এবং এই টেট থেকে যারা বঞ্চিত হয়েছেন বলে দাবি জানিয়ে আসছেন, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন সেই উভয় পক্ষের চাওয়া পাওয়ার মধ্যে কোথাও মিলেমিশে যেন একাকার হয়ে গেল। বঞ্চিত এবং অবঞ্চিত অর্থাৎ শিক্ষক উভয় ক্যান্ডিডেটরাই চায় যে টেট 2014 যেন কোনো মতেই বাতিল না হয়, কেননা এই বিষয়ের এই টেটের উপর নির্ভর করছে টোটাল 11টি বিষয়। 2014 টেট বাতিল হলে বঞ্চিতদের যে সম্ভাবনা তৈরি হচ্ছিল সেটা সম্পূর্ণরূপে ধূলিসাৎ হবে, কেননা মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নিজে জানিয়েছিলেন যারা বঞ্চিত বলে মনে করছেন তারা কোর্টে নিজেকে প্রমাণ করতে পারলে তাদের কিন্তু চাকরি কনফার্ম ছিল। এখন এই টেট 2014 বাতিল হলে শিক্ষকদের তো ক্ষতি হবেই, তার পাশাপাশি বঞ্চিতদেরও সম্পূর্ণরূপে সম্পূর্ণ সুযোগ হাতছাড়া হবে। বঞ্চিতরা এবং শিক্ষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। নতুনভাবে এই মামলার সঙ্গে কারা কারা যুক্ত হলেন, কোন কোন অ্যাডভোকেট আজ কথা বলতে চলেছেন, তা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো আর কয়েক ঘন্টা পরেই প্রাথমিক টেট 2014 ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে, এবং সেই মামলাটি কিন্তু তার লিস্টে, তার যে ডেলি কজ লিস্ট সেই লিস্টে কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে, এবং সেটা ফাইনাল ম্যাটার হিসেবে গ্রহণ করা হয়েছে, ফিক্স ম্যাটার হিসেবে গ্রহণ করা হয়েছে। সকাল 10:30টাতেই প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা সেটা ফাইনাল শুনানি করাতে চলেছেন এবং ফাইনাল জাজমেন্ট কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো আমরা এখন দেখে দেবো বঞ্চিতরা কি কি সম্ভাবনা চিরতরে হারাতে চলেছেন, শিক্ষকরা কি কি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন যদি বাই চান্স 2014 টেট বাতিল হয়, তখন এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই আমরা বঞ্চিতদের 7টি সম্ভাবনার কথা তুলে ধরবো। প্রথমত যে পয়েন্টটার দিকে আমরা নজর রাখবো, 5% এডিশনাল প্যানেল কোনোদিন প্রকাশ পাবে না। অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে 5% এডিশনাল প্যানেল নিয়ে যে মামলা চলছে সেই মামলার আর কোনো রকম ভাবে অস্তিত্ব থাকবে না, কেননা বঞ্চিতরা তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে এলে তাদের মধ্যে একটা 5% এডিশনাল প্যানেল তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ছিল, কেননা 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেখান থেকে পরবর্তীতে যে প্যানেল প্রিপেয়ার হয় সেখানে কিন্তু 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করেনি, যেটা আমরা দেখেছিলাম 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করেছিল। তো 2017 সালে যে 42,949 জনের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে যদি এডিশনাল 5% এডিশনাল প্যানেল যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিপেয়ার করতো, তাহলে সেক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছিল যে 2148টি শূন্য পদে যে সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে কিন্তু চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু এই টেট যদি বাতিল হয় বা বাতিল হওয়ার সম্মুখীন হয় তাহলে কিন্তু এই 2148টি শূন্য পদে এই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটরা তারা আর কোনোদিনই চাকরি পাবেন না, এই সম্ভাবনা তারা চিরতরে হারিয়ে ফেলবেন। এখানে একটা বড় ধরনের নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। 2148টা ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট কম পরিমাণে ভ্যাকেন্সি, একদম বলা যাবে না, যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি, সেখানে সেখানে অনেকেরই কিন্তু সুযোগ ছিল। দ্বিতীয় যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ম্যাট 1594 মামলার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার। কলকাতা হাইকোর্টের ম্যাট 1594 যে মামলাটি, সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন রয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ প্রত্যেকেই কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে 2014 যারা টেট পাস করেছিল এবং যারা পাস করেনি তাদের প্রত্যেককে কিন্তু 6 মার্কস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা। তো প্রত্যেক ক্যান্ডিডেট যারা টেটে অংশগ্রহণ করেছিলেন সবাইকে কিন্তু এই 6 মার্কস দেওয়ার নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চ থেকে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেই অর্ডারটাকে কার্যকরী করেনি বা মেনে নেয়নি। তো তার পরবর্তীতে সেই মামলাটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং বর্তমানে সুপ্রিম কোর্টে এই মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। তো প্রত্যেক ক্যান্ডিডেটকে যদি 6 নম্বর করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট নতুন করে টেট পাস করতে পারতেন, নতুন করে টেট পাসের একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু যেটা 2014 যে টেট, সেই টেটই যদি অস্তিত্ব না থাকে, টেটই যদি বাতিল হয়ে যায়, তাহলে টেটে প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 মার্কস আর কোনোদিন কিন্তু তারা পাবে না। সেক্ষেত্রে এই ম্যাট 1594 মামলাটির কোনো রকম ভাবে আর অস্তিত্ব থাকবে না। বঞ্চিতদের তৃতীয় যে সম্ভাবনা তারা হারাতে চলেছেন সেটা হচ্ছে 3929 মামলায় যারা যুক্ত রয়েছেন এবং যারা 2014 টেট পাসকারী এবং 3929 মামলায় যুক্ত রয়েছেন তারাও কিন্তু তাদের সম্ভাবনা চিরতরে হারাতে চলেছেন। 2020 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 16,500 শিক্ষক নিয়োগ করেছিল সেখানে দেখা গিয়েছিল যে নন জয়নিং ভ্যাকেন্সি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদে
3929টি ভ্যাকেন্সিতে তারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেনি, যার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা আরটিআই করেছিল বিভিন্ন সময়। তার ফলে তারা এই জানতে পেরেছিল যে 3929টিতে ভ্যাকেন্সিটিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেনি। তার ফলে এই 3929 ভ্যাকেন্সিতে এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই মামলায় যারা যুক্ত রয়েছেন তারা সবাই কিন্তু 2014 টেট থেকেই টেট পাসকারী ক্যান্ডিডেট। সুতরাং এই 2014 টেট পাসকারী বঞ্চিত ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই এত পরিমাণে ভ্যাকেন্সিতে 3929টি ভ্যাকেন্সিতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে হাতছাড়া করে ফেলবেন। চতুর্থত যে মামলাটি রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্যানেল প্রকাশ মামলার সম্পূর্ণভাবে অবলুপ্তি ঘটবে। অর্থাৎ আজকেই কিন্তু এই প্যানেল প্রকাশ মামলা রয়েছে মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চে। মাননীয় বিচারপতি অপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির আজকের ডিভিশন বেঞ্চে সেই মামলাটিও কিন্তু লিস্টেড হয়েছে শুনানির জন্য। তো 2014 টেটের যদি অস্তিত্ব না থাকে তাহলে সেই প্যানেল প্রকাশের মামলার কোনো ভ্যালিডিটি কিন্তু থাকবে না। তো আজকের এই প্যানেল প্রকাশের মামলাটি কোর্ট নাম্বার 11তে শুনানি রয়েছে। সেখানে আমরা দেখেছি যে আগের ভিডিওতেই দেখেছি যে সেখানে 4 নম্বর সিরিয়ালে এই প্যানেল প্রকাশের মামলাটি লিস্টেড হয়েছে। রমেশ মালিকের এই মামলাটিতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে আজকে। পঞ্চমত যে বিষয়টার দিকে নজর রাখবো, রিজার্ভেশন সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলোর আর কোনো ভ্যালিডিটি থাকবে না। অর্থাৎ টেট 2014 বাতিল হলে এই মামলাগুলোর কোনো রকম ভাবে আর অস্তিত্ব থাকবে না। কেননা বঞ্চিত ক্যান্ডিডেটরা তারা বিভিন্ন সময় অভিযোগ নিয়ে এসেছে যে 2014 যে প্রাথমিক টেট, সেই টেট থেকে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ কন্ডাক্ট করেছে 2017 সালে 42,949 এবং 2020 সালে 16,500 যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে সেখানে কোনো রকম ভাবে রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি। তাদের অভিযোগ, কিন্তু সেই অভিযোগগুলো কলকাতা হাইকোর্টের সার্বত্য আছে কিনা বা রিজার্ভেশন মানা হয়েছে কিনা সেটা কিন্তু কলকাতা হাইকোর্টই ফাইনাল সিদ্ধান্ত জানাবে। কিন্তু যদি 2014 ডেটই বেঁচে না থাকে তাহলে এই মামলার আর কোনো অস্তিত্ব থাকার কথা নয়। ষষ্ঠত যে বিষয়টার দিকে নজর রাখবো, বঞ্চিতদের যে চাকরির সম্ভাবনা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হতে চলেছে। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বিভিন্ন সময় বঞ্চিতদের কোর্টে যাওয়ার কথা বলেছিলেন, কোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন যে চাকরি হয়তো তাদেরকে দিতে পারেন। তার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা কিন্তু চিরতরে অবলুপ্তি করতে চলেছে যদি টেট 2014 বাতিল হয় কোনো রকম ভাবে বাই চান্স। বিভিন্ন বঞ্চিত ক্যান্ডিডেটরা তারা বিভিন্ন সময় কোর্টের কাছে এসে দ্বারস্থ হয়ে তারা অভিযোগ জানিয়েছে যে এই ডিপিএসসির রেসপেক্টে যে কাট অফ নেমেছে, যে মার্কস রয়েছে, লাস্ট ক্যান্ডিডেট যিনি পেয়েছেন চাকরি আমার ক্যাটাগরিতে, আমি সেই ডিপিএসসিতে অ্যাপ্লাই করেছিলাম, অথচ আমার নাম্বার বেশি থাকা সত্ত্বেও আমি সেখানে চাকরি পাইনি, অথচ কম নাম্বার থাকা ক্যান্ডিডেট সেখানে চাকরি করছে। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে যখন গিয়েছিলেন তখন মাননীয় বিচারপতি গুরুত্বপূর্ণ অবজারভেশন করেছিলেন যে যারা এমন ক্যান্ডিডেট রয়েছেন যে আপনারা মনে করছেন যে লোয়েস্ট কাট অফ যা ছিল তার থেকে আপনার বেশি মার্কস রয়েছে, তাহলে আপনারা কোর্টের কাছে আসুন, আপনার প্রুফ দিন। আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি সত্যি বঞ্চিত হয়েছেন তাহলে কিন্তু আপনার চাকরিটি নিশ্চিত হবে। তো সেই সম্ভাবনা 2014 টেট যদি বেঁচে না থাকে তাহলে কি করে সেই সম্ভাবনা তৈরি হবে? সপ্তমত যে বিষয়টা দিকে নজর রাখবো সেটি হচ্ছে নিজের অর্ডার নিজেই অমান্য করবেন। অর্থাৎ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি যদি আজ কোনো রকম ভাবে টেট 2014 বাতিলের দিকে হাঁটেন তাহলে কিন্তু তিনি নিজের অর্ডারকে নিজেই অমান্য করবেন। কিভাবে অমান্য করবেন? মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা গত 18 এপ্রিল 2024 তারিখ সদ্য এই কয়েকদিন আগেই 2014 প্রাথমিক টেটের ঊর্ধ্ব মিডিয়ামের প্রশ্নভুল সংক্রান্ত একটি মামলায় তিনি টোটাল 3 জন ক্যান্ডিডেটকে চাকরির নির্দেশ দিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল যে এই 3 জন ক্যান্ডিডেট তারা 2017 সালে আরটিআই করেছিল। আরটিআই এর মাধ্যমে তাদের যে অরিজিনাল ওএমআর শিটের তার যে কার্বন কপি, সেই কার্বন কপি তারা কালেক্ট করে নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। এখন আজকের দিনে দাঁড়িয়ে 2024 সাল এসে এই সমস্ত ক্যান্ডিডেটরা যখন মামলার সঙ্গে যুক্ত হলো তখন সিবিআইকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে এই ক্যান্ডিডেটরা কত মার্কস পেয়েছে তাদের ডিজিটাল ডেটা, ডিজিটাল ওএমআর শিট সাবমিট করার। তখন যখন সিবিআই এই ক্যান্ডিডেটদেরকে ডিজিটাল ওএমআর শিট সাবমিট করলো তখন দেখা গেল মিরাক্কেল ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া অরিজিনাল ওএমআর শিটের কার্বন কপি এবং ডিজিটাল ডেটা, সিবিআই দেওয়া ডিজিটাল ডেটা দুটো সম্পূর্ণভাবে ম্যাচ করে গেছে। অর্থাৎ কোথাও গিয়ে এই ডিজিটাল ডেটার মান্যতা কিন্তু এখানে পেয়ে গেল। যদিও বিভিন্ন সময় অভিযোগ আসছে যে এই ডিজিটাল ডেটা সম্পূর্ণভাবে এডিটেবল, ম্যানিপুলেশন করা যায়, তা সত্ত্বেও যদি এই অরিজিনাল ওএমআর শিটের কার্বন কপি এবং এই ডিজিটাল ওএমআর শিট রয়েছে দুটোকে সম্পূর্ণভাবে যদি ম্যাচ করানো যায়, যদি মার্কস মিলে যায় তাহলে কিন্তু ডিজিটাল ডেটার ভ্যালিডিটি ফিরে পাবে। তো এতক্ষণ আমরা দেখলাম বঞ্চিতদের কি কি সম্ভাবনা চিরতরে হারাতে চলেছেন, কি কি সম্ভাবনা তাদের ছিল, সেই সম্ভাবনাগুলো কিন্তু 2014 টেট যদি বেঁচে না থাকে তাহলে সেই সম্ভাবনাগুলো কিন্তু চিরতরে তারা হারিয়ে ফেলবেন। এবার আমরা দেখব শিক্ষকরা কি কি ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। 2014 টেট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন। প্রথমত যে বিষয়টার দিকে নজর রাখবো, 2017 সালে যে 42,949 হবে, এটা 42,949 জনের চাকরি হয়েছিল, সেই প্যানেল কিন্তু সম্পূর্ণভাবে আর অস্তিত্ব থাকবে না, অর্থাৎ চাকরি বাতিলের দিকে কিন্তু এগোবে। কেননা 2014 টেটের উপর বেস করেই এই 2017 সালে
42,949 জনের প্যানেল প্রিপেয়ার করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেস যদি রেডি না থাকে, বেস যদি ভিত যদি না, তাহলে এই প্যানেলের অস্তিত্ব থাকবে কি করে? তো সেক্ষেত্রে এই 42,949টি ফ্যামিলি সেদিকে কিন্তু তারা সাফার করবে। দ্বিতীয়ত যে প্রভাবটা পড়বে শিক্ষক শিক্ষিকাদের 2020 সালে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তাদেরও কিন্তু চাকরি টানাটানি পড়বে। তারা আর স্ববহলে চাকরি করতে পারবেন না, অর্থাৎ তারা চাকরি হারাবেন। যদি 2014 টেট বাতিল হয়, সেই টেট থেকে কিন্তু এই দুটো রিক্রুটমেন্ট হয়েছে 2017 সালে এবং 2020 সালে 16,500 রিক্রুটমেন্ট হয়েছে। এত পরিমাণে শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু চাকরি সম্পূর্ণভাবে বাতিলের দিকে এগোতে পারে। তৃতীয়ত যে বিষয়টার দিকে এফেক্ট পড়বে সেটা হচ্ছে 2022 সালে সেখান থেকেও 2014 যে টেট, সেই টেট পাসকারীদেরও কিন্তু সেখানে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালে এসে 11,700 যে প্যানেল প্রিপেয়ার করেছিল, 9,533 জনের যে প্যানেল প্রিপেয়ার করেছিল, সেখানে কিন্তু 14 টেট পাসকারী ক্যান্ডিডেটরা ছিল। তো যদি টেটের অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি কিন্তু থাকবে না। চতুর্থত যে বিষয়টার দিকে নজর রাখবো, বিভিন্ন সময় কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটদেরকে চাকরি দিয়েছে। প্রশ্নভুল মামলা থেকে শুরু করে বিভিন্ন গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মামলায় বিভিন্ন গ্রাউন্ডে তারা চাকরি দিয়েছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু তাদের নিজেদের অর্ডার নিজেরাই ভায়োলেট করবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি কিন্তু নিজেরাই বাতিল করে দেবেন। সব থেকে বড় কথা হচ্ছে যে বিচারপতি যে টেট থেকে 2014 যে টেট থেকে নিয়োগ করার অর্ডার দিয়েছিলেন, সেই টেটই তিনি বাতিলের রাস্তা হাঁটছেন, সেটা কি করে সম্ভব? আমরা বিভিন্ন সময় দেখেছি এই 2014 যে টেট, সেই টেটের যে অরিজিনাল ওয়ে মার্কশিট না থাকলেও তার যে ডিজিটাল ওয়ে মার্কশিট রয়েছে, সেটা বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলুন, ডিভিশন বেঞ্চ বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সেখান থেকে ওই ডিজিটাল ডেটার উপর বেস করেই বিভিন্ন সময় চাকরি হয়েছে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ প্রত্যেক জায়গায় কিন্তু সেটা মান্যতা পেয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে 2014 টেটের উপর এতগুলো বিষয়, টোটাল 11টি বিষয় নির্ভর করছে এই টেটের উপর। সুতরাং যারা বঞ্চিত এবং অবঞ্চিত, শিক্ষক অশিক্ষক সমস্ত, সুতরাং যারা বঞ্চিত এবং যারা শিক্ষক তারা কিন্তু উভয় পক্ষই আজ কিন্তু এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছে, যাতে করে কোনো রকম ভাবে এই প্রাথমিক টেট যাতে 2014 টেট বাতিল না হয় তার জন্য কিন্তু আজ প্রাণপণে চেষ্টা। আজ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হাড্ডাহাড্ডির লড়াই। 2014 টেট কিভাবে বাঁচানো যায় তার সপক্ষে বিভিন্ন ধরনের ডকুমেন্টস, বিভিন্ন ধরনের তথ্য পেশ করা, বিভিন্ন ধরনের নোটিফিকেশন প্রকাশ করা। তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আছেই। যদিও এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভরসা করা ঠিক নয়, তবুও নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য যে এই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই সেই সমস্ত তথ্য প্রুফ কলকাতা হাইকোর্টে সাবমিট করে নিজেদের অধিকার অর্জন করে নিয়ে আসা। লাস্ট শুনানির দিন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি খুব সহজেই 2014 টেটের উপর হাত দিতে চাইছি না, সেটা বাতিলের রাস্তা হাঁটতে চাইছি না, কিন্তু যদি আমি দেখি যে আর আমার কোনো অপশান নেই, পিছনে আমার দেওয়ালের পিঠ ঠেকে গেছে, তাহলে কিন্তু আমি সেই রাস্তায় হাঁটতে পারি। তো তার জন্য আপনারা চেষ্টা করুন সমস্ত প্রুফ যথাযথভাবে সাবমিট করার, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে তাকেও নির্দেশ দেন যে আপনার যারা পেটিশনার রয়েছে, যারা বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছেন, তাদের যথার্থ প্রমাণ দিন, তাহলে আমি যাতে তাদের সমাধানের রাস্তায় হাঁটতে পারি, তাদের যাতে একটা চাকরির সমাধান করতে পারি, সেদিকে তিনি হাঁটতে চলেছেন, এবং যাতে 2014 টেট বাঁচিয়ে রাখতে পারেন সেদিকে কিন্তু তিনি হাঁটতে চলেছেন। এখন দেখা যাক তিনি আজ কি নির্দেশ দেন। তো দেখা যাক, আজ সকাল 10:30টায় কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে। তো 1 নম্বর সিরিয়ালে মাননীয় বিচারপতি রাজশেখর বেঞ্চের 1 নম্বর সিরিয়ালে কিন্তু শুনানি হবে। তো আমরা দেখবো, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।